নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নিরীহদের হত্যা করছে পাকিস্তান। আফগানিস্তানের উপর পাক হামলা তীব্র নিন্দা করল ভারত। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘে সুদ চড়ালো ভারত। মার্কিন ভিসা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করল যুক্তরাষ্ট্র। চালু হল ট্রাম্প গোল্ড কার্ড ইমিগ্রেশন প্ল্যান। মার্কিন হস্তক্ষেপে শান্ত হলেও 5 মাস পর ফের অগ্নিগর্ভ পরিস্থিতি। যুদ্ধ থামাতে ফের আসরে নামলেন ডোনাল্ড ট্রাম্প। মরক্কোয় ভয়াবহ দুর্ঘটনা, পাশাপাশি দুটি বহুতল ভেঙে পড়ায় দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত 19 জন, আহত কমপক্ষে 16। নিরীহদের হত্যা করছে পাকিস্তান। আফগানিস্তানের উপর পাক হামলা তীব্র নিন্দা করেছে ভারত। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘে সুদ চড়িয়েছে ভারত। আফগানিস্তানের উপর পাক হামলা তীব্র নিন্দা করল ভারত। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে ভারতের স্থায়ী প্রতিনিধি সাফ জানিয়ে দিয়েছেন, মহিলা ও শিশুদের উপর হামলা আসলে যুদ্ধাপরাধের সমান। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পাকিস্তান। এছাড়াও পাক সীমান্ত আফগানদের জন্য বন্ধ করে দেওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। চলতি বছরে একাধিকবার সংঘাতে জড়িয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। সেই প্রসঙ্গে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানেনি হরিশ বলেন, রাষ্ট্রসংঘের সনদ যেন পুরোপুরিভাবে মেনে চলা হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশেষত নিরীহ নাগরিকদের সুরক্ষার জন্য। একটা দেশের পুরোটাই স্থলসীমানা, তার জেরে দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে রয়েছে। তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়াটা WTO আদর্শের বিরোধী। যে দেশটা বাধা বিপত্তির পর নিজেদের গড়ে তোলার চেষ্টা করছে, সেখানে হামলা চালানোটা যুদ্ধাপরাধের সমান, রাষ্ট্রসংঘের সনদের পরিপন্থী। হরিশ আরও জানান, আফগানিস্তানের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং স্বাধীনতাকে পূর্ণ সমর্থন করে ভারত। সে দেশের উপর যাবতীয় হামলাকে নয়াদিল্লি ধিক্কার জানাচ্ছে। তবে বিবৃতিতে কোথাও পাকিস্তানের নাম উল্লেখ করেনি ভারতের প্রতিনিধি। উল্লেখ্য, গত অক্টোবর মাসে ডুরান্ট লাইনকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু হয় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে। সংঘর্ষের জেরে দুই তরফেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। মৃতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরা। পাক হানায় আফগানিস্তানের 3 উদীয়মান ক্রিকেটারের মৃত্যু হয়েছে। অন্যদিকে অপারেশন সিন্দুরের পর থেকেই ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কে ব্যাপক উন্নতি হয়েছে। পরপর ভারত সফরে এসেছেন তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলহাস নুরুদ্দিন আজিজি। ভূমিকম্পের পর আফগানিস্তানকে বিপুল ত্রাণ পাঠিয়েছে ভারত সরকার। কাবুলে পুরোপুরি সক্রিয় হয়েছে ভারতীয় দূতাবাস। ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও। এবার নতুন বন্ধুর হয়ে রাষ্ট্রসংঘেও সরব নয়াদিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে জানা গেল বাংলাদেশের ভোটের দিনক্ষণ। বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার। 2026 সালে 12 ফেব্রুয়ারি হবে বাংলাদেশের নির্বাচন, জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশন, এবং পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট দান হবে। মুখ্য নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন টেলিভিশন ও বেতারের জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন সংক্রান্ত ঘোষণা করেছেন। অন্তর্বর্তী সরকার আগেই জানিয়েছিল ভোট হবে 15 ফেব্রুয়ারির মধ্যেই। এবার জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই জুলাই সনদ নিয়ে গণভোট হবে, অর্থাৎ 2টি করে ভোট দিতে হবে নির্বাচক মণ্ডলীকে। গণভোটের বিষয় সাধারণ মানুষকে ধারণা দিতে বুধবার বাংলাদেশ সরকার এক বিজ্ঞপ্তি জারি করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালতকে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে। একত্রে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য ভোট গ্রহণের সিদ্ধান্ত অভিনব হলেও এবার বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হল আওয়ামী লীগ। সন্ত্রাস দমন লাইনে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশন তাদের নির্বন্ধন বাতিল করে দিয়েছে। ফলে এই প্রথম বাংলাদেশে নির্বাচনের ময়দানে নেই দেশটির স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠক আওয়ামী লীগ।
নানা মহলে চাপের মুখেও ইউনূসের সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। ভারতের তরফে বারে বারে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে সুযোগ দিতে বলা হলেও বাংলাদেশের অন্তর্ভুক্তি সরকার তাতে কর্ণপাত করেনি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এই ব্যাপারে ইউরোপ, আমেরিকা সহ আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন আধারে ও আদায়েও ব্যর্থ হয়েছেন। মাস দুয়েক আগে দলের নেতারা ঘোষণা করেছিলেন নো হাসিনা নো ভোট। দলের সাধারণ সম্পাদক একাধিক সাক্ষাৎকারে দাবি করেছেন বাংলাদেশের নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলনেত্রী শেখ হাসিনাও। যদিও আওয়ামী লীগ নেতাদের এই হুঙ্কারের কোনো প্রতিফলন রাজপথে দেখা যায়নি। নির্বাচনকে সামনে রেখে কেমন আন্দোলন করা যায় সেই বিষয়ে আলোচনার জন্য দুদিন ধরে কলকাতায় আওয়ামী লীগ নেতাদের বৈঠক হয়। বুধবার রাতে সেই বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে দল একটি বিবৃতিও প্রকাশ করেছে। তাতে বলা হয়েছিল, বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কর্মসূচি। হাই নিউজ নেটওয়ার্ক। ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতির কারণেই ভারত এবং রাশিয়ার সম্পর্ক আরও গাঢ় হচ্ছে। নয়াদিল্লি আরও বেশি করে ঝুঁকছে মস্কোর দিকে, এমনই অভিযোগ করলেন ডেমোক্র্যাটরা। ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতির কারণেই ভারত এবং রাশিয়ার সম্পর্ক আরও গাঢ় হচ্ছে। নয়াদিল্লি আরও বেশি করে ঝুঁকছে মস্কোর দিকে। মার্কিন কংগ্রেসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেলফি দেখিয়ে এমনই অভিযোগ করলেন ডেমোক্র্যাটেরা। সম্প্রতি একদিনের ভারত সফরে এসেছিলেন পুতিন। দিল্লির বিমানবন্দরে নামার পর মোদীর সঙ্গে একই গাড়িতে করেই প্রধানমন্ত্রীর বাসভবনে যান তিনি। গাড়িতে করে যাওয়ার সময় মোদী এবং পুতিন একসঙ্গে সেলফিও তুলেছিলেন। সেই ছবি পরে প্রকাশ্যে আসে। পুতিনও পরে জানান, একসঙ্গে গাড়িতে করে যাওয়ার প্রস্তাব তিনিই দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন এই যাত্রা ভারত রাশিয়ার বন্ধুত্বের প্রতীক হয়ে থাকুক। মার্কিন কংগ্রেসে আমেরিকার বিদেশ নীতি নিয়ে আলোচনায় মোদী পুতিনের সেই সেলফি হঠাৎ ভেসে উঠল। সেলফি দেখিয়ে ডেমোক্র্যাট সদস্য সিডনি কামলাগার ডাভ অভিযোগ করেন, ওয়াশিংটনের বর্তমান বিদেশ নীতির কারণেই মস্কোর আরও কাছাকাছি চলে যাচ্ছে নয়াদিল্লি। ওয়াশিংটন নয়, এখন নয়াদিল্লি দুদেশের সম্পর্ক নিয়ে তেমন ভাবিত নয়। ডেমোক্র্যাট সদস্যের কথায়, ট্রাম্পের নীতির কারণেই আমাদের নাক কাটা যাচ্ছে। ভারত এবং আমেরিকার মধ্যে যে কৌশলগত সম্পর্ক, আস্থা, বিশ্বাস এতদিন ছিল তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরেই মোদী এবং পুতিনের সেলফি দেখিয়ে সিডনি বলেন, এই ছবি অনেক কথা বলে দিচ্ছে। কৌশলগত সহযোগীকে প্রতিপক্ষের দিকে ঠেলে দিয়ে আপনি নোবেল পুরস্কার পাবেন না। ওয়াশিংটনকে অবিলম্বে নীতি বদলানোর পরামর্শও দিয়েছেন ওই ডেমোক্র্যাট সদস্য। ইউক্রেন যুদ্ধের আবহে কম দামে রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি ট্রাম্প প্রশাসনের। এই নিয়ে একাধিকবার নয়াদিল্লিকে হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ভারত তাতে কান দেয়নি। এরপর অপারেশন সিন্দুর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলাকালীন ট্রাম্পের কিছু কার্যকলাপেও দুই দেশের সম্পর্কে অবনতি হয়। তার কারণে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। ভারত তাও অস্বীকার করেছে। নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে এই টানাপোড়েনের মধ্যে ভারতীয় পণ্য 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। তা নিয়ে জটিলতা এখনো কাটেনি। এসবের মধ্যে পুতিনের ভারত সফর স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের চিন্তা বাড়িয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন ভিসা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করল যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিকভাবেই চালু হলো ট্রাম্প গোল্ড কার্ড ইমিগ্রেশন প্ল্যান। আর এই নতুন ব্যবস্থায় 10 লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করলেই আবেদনকারী পেতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি। মার্কিন ভিসা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করল যুক্তরাষ্ট্র। আধুনিকভাবে চালু হলো ট্রাম্পের গোল্ড কার্ড ইমিগ্রেশন প্ল্যান। এই নতুন ব্যবস্থায় 10 লক্ষ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায়
8,80,00,000 টাকার বেশি বিনিয়োগ করলে আবেদনকারীরা পেতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি। বৃহস্পতিবার ভোরে এই প্রকল্প চালু করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেন, আমাদের কোষাগার এখন ফুলে ফেঁপে উঠবে। একই দিনে লঞ্চ করা হয়েছে ট্রাম্প গোল্ড কার্ড, এর আলাদা ওয়েবসাইট যেখানে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে। ভিসা অনুমোদনের প্রক্রিয়া হবে দ্রুত, তবে আবেদনকারীরা প্রতিটি ধাপে গুনতে হবে মোটা অঙ্কের ফি। বড় বড় সংস্থাগুলিও এই স্কিমের মাধ্যমে টাকার বিনিময়ে যে কোনো বিদেশি কর্মীকে আমেরিকায় এনে স্থায়ীভাবে রেখে দিতে পারবে। লঞ্চ ইভেন্ট অত্যন্ত উচ্ছ্বাসিত ট্রাম্প জানান, এই প্রোগ্রাম গ্রিন কার্ডের মতো হলেও সুবিধা আরও বেশি। তার দাবি, প্রযুক্তি ও ব্যবসার খাতে দীর্ঘদিন ধরে চলা নিয়োগ সংকট এবার অনেকটাই কমবে। তিনি জানান, অ্যাপল সিইও টিম কুকি প্রথম তাকে এই কথা বলেছিলেন, তবে বক্তব্য ছিল খানিক অনুযোগও। ট্রাম্পের কথায় এতদিন অনেক প্রতিভাবান গ্র্যাজুয়েট ভিসা অনিশ্চয়তার কারণে ভারত, চীন বা ইউরোপে চলে যেতে বাধ্য হতেন, কিন্তু ট্রাম্পের গোল্ড কার্ডের মাধ্যমে কোম্পানিগুলো এখন তাদের প্রয়োজনীয় বিদেশি কর্মীদের স্থায়ীভাবে আমেরিকায় রাখার ব্যবস্থা করতে পারে। তিনি এই দিন দুটি আলাদা ক্যাটাগরি ঘোষণা করেন, ব্যক্তিগত এবং কর্পোরেট গোল্ড কার্ড। ব্যক্তিগত আবেদনকারীর জন্য আবেদন করতে হলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে $15,000 প্রসেসিং ফি জমা দিতে হবে। আবেদন বাতিল হলে ওই টাকা ফেরত দেওয়া হবে না। প্রয়োজনীয় নথি এবং ফি জমা দেওয়ার পর দ্রুত প্রক্রিয়া শুরু হবে। যাচাই শেষে আবেদনকারীকে দিতে হবে $10 লক্ষ। আবেদনকারীর প্রোফাইল অনুযায়ী অতিরিক্ত কিছু ফিও ধার্য করা হবে। কর্পোরেট স্পন্সরদের জন্য কোনো কোম্পানি এক বা একাধিক বিদেশি কর্মী নিয়োগ করতে চাইলে এই ভিসায় আবেদন করতে পারে। প্রতি কর্মীর জন্য $15,000 প্রসেসিং ফি নির্ধারিত। যাচাই শেষে দিতে হবে $20 লক্ষ, যা ব্যক্তিগত গোল্ড কার্ডের দ্বিগুণ। তবে কোম্পানি চাইলে আগে স্পন্সরশিপ বাতিল করে একই টাকায় নতুন কর্মীকে স্পন্সর করতে পারে। অতিরিক্ত $20 লক্ষ দিতে হবে না। এই ভিসায় প্রতি বছর 1% মেইনটেনেন্স ফি এবং 5% ট্রান্সফার ফি দিতে হবে। এই টাকার জন্য ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের খরচও অন্তর্ভুক্ত। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি বছরের জুলাই মাসে সংঘাতে জড়িয়েছিল দুই দেশ। মার্কিন হস্তক্ষেপে শান্ত হলেও 5 মাস পর ফের অগ্নিগর্ভ পরিস্থিতি। এই পরিস্থিতি যুদ্ধ থামাতে ফের আসরে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের জুলাই মাসে সংঘাতে জড়িয়েছিল দুই দেশ। মার্কিন হস্তক্ষেপে শান্ত হলেও 5 মাস পরে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে। এই পরিস্থিতির যুদ্ধ থামাতে আবারও আসরে নামল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, সংঘাত থামাতে তিনি ফের দুই দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করবেন। সম্প্রতি এক জনসভায় যোগ দিতে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে বিশ্বজুড়ে একাধিক যুদ্ধ থামানোর ক্ষেত্রে তার ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত 10 মাসে আমি 8টা যুদ্ধ থামিয়েছি। পাশাপাশি তার কণ্ঠে উঠে আসে ভারত, পাকিস্তান এবং ইরান ইসরায়েলের প্রসঙ্গ। এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন, থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আমার নজরে রয়েছে। যুদ্ধ থামাতে দুই দেশের রাষ্ট্রপ্রধানকে আমি শীঘ্রই ফোন করব। গত সোমবার সকালে থাইল্যান্ডে ব্যাপক গোলাবর্ষণ করে কম্বোডিয়া। তারপরেই কম্বোডিয়ায় পাল্টা বিমান হামলা চালায় সেই থাই সেনারা। তাদের দাবি, কম্বোডিয়ায় গোলাবর্ষণে মৃত্যু হয়েছে তাদের এক সেনার। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। বৃহস্পতিবার সংঘর্ষের 4র্থ দিন পড়েছে। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন ট্রাম্প। ফের কি তাহলে শান্তির দূতের ভূমিকায় অবতীর্ণ হবেন মার্কিন প্রেসিডেন্ট? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। চলতি বছরের জুলাই মাসে টানা 5 দিন যুদ্ধ চলে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশের মধ্যে। অন্তত 40 জনের মৃত্যু হয় দুই পক্ষে। 3 দিন গোলাবর্ষণের পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানায় কম্বোডিয়া, যদিও সেই প্রস্তাব কানে তোলেনি থাইল্যান্ড। শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুই পক্ষ। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করছেন তার প্রচেষ্টাতেই হিংসা বন্ধে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। অক্টোবর মাসে শান্তি চুক্তি সই করে দুই পক্ষ। তবে গত 5 মাসে দুই পক্ষে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ বিরতির অভিযোগ এনেছে। সোমবার সকাল থেকে সেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। প্রসঙ্গত, এমারেল্ড ত্রিকোণ নামের একটি এলাকা নিয়ে দুই দেশের সংঘাত দীর্ঘদিনের, যেখানে কম্বোডিয়া, থাইল্যান্ড এবং লাওসের সীমানা মিলিত হয়েছে। উল্লেখ্য, এমারেল্ডের ত্রিকোণে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির। ওই মন্দিরগুলোকে নিয়ে সংবেদনশীল 3 দেশের সাধারণ মানুষ। এলাকাটির দখল নিয়েছে বছর 15 আগে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে।
সম্প্রতি তা নিয়েই ফের সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। হাই নিউজ নেটওয়ার্ক। চীন মার্কিন সংঘাত বাঁধলে বেজিং সরকার মার্কিন যুদ্ধবিমানগুলিকে খতম করে দেবে এবং ওয়াশিংটনের সেনার নাকে ঝামা ঘষে দেবে। আর সেই কারণেই তাইওয়ান দখল নিয়ে বেশি বাড়াবাড়ি না করারই আভাস দেওয়া হয়েছে একটা পর্যালোচনায় দ্য নিউ ইয়র্ক টাইমসের। সব বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হম্বিতম্বি ও হামবড়া ভাবকে একেবারে চুপসে দিয়েছে তারই সামরিক সদর কার্যালয় পেন্টাগনের একটি অফিস। দ্য নিউ ইয়র্ক টাইমস আমেরিকা সরকারের একটি গোপনতম পর্যালোচনার রিপোর্ট পাশ করে জানিয়েছে, চীন মার্কিন সংঘাত বাঁধলে বেজিং সরকার মার্কিন যুদ্ধ বিমানগুলিকে খতম করে দেবে এবং ওয়াশিংটনের সেনার নাকে ঝামা ঘষে দেবে। সেই কারণে তাইওয়ান দখল নিয়ে বেশি বাড়াবাড়ি না করার আভাস দিয়েছে ওই রিপোর্ট। ওভারম্যাচ ব্রিফ নামে পেন্টাগনের অফিস অফ নেট অ্যাসেসমেন্টের ওই রিপোর্টে দুই দেশের সামরিক ক্ষমতার তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। তাতে উল্লেখ রয়েছে যে অত্যন্ত দামি অস্ত্রপাতির উপর ভরসা করে ওয়াশিংটন, অন্যদিকে শত্রু দেশের হাতে রয়েছে খুবই সস্তা কিন্তু প্রযুক্তিগতভাবে অনেক উন্নত যুদ্ধাস্ত্র। নিউ ইয়র্ক টাইমসের এই খবরটি এমন সময় সামনে এসেছে যার কয়েকদিন আগেই চীন তাইওয়ান নিয়ে কেউ পা বাড়ালে তাদের গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। চীন বলেছে, বিশ্বের কোনো শক্তি যদি তাইওয়ানের ব্যাপারে নাক গলায় তাহলে তারা তাদের গুড়িয়ে দেবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই জাপান আমেরিকার উস্কানিতে তাইওয়ানের খুব কাছে একটি দ্বীপে ক্ষেপণাস্ত্র মজুত করেছে। জাপানের এই পদক্ষেপের ব্যাপারে চীনের তাইওয়ান সম্পর্কিত অফিসের মুখপাত্র একটি সাংবাদিক সম্মেলন করে বলেন, আমরা আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের সংহতি রক্ষায় বদ্ধপরিকর ও শক্তিশালী ক্ষমতা রাখি। কেউ যদি এ ব্যাপারে পা বাড়ানোর চেষ্টা করে আমরা তাহলে তাদের একেবারে ধুলোয় মিশিয়ে দেব। এ প্রসঙ্গেই পেন্টাগনের ওভারম্যাচ ব্রিফ নামে অতি গোপনীয় সরকারি তথ্য চীন ও আমেরিকায় যুদ্ধ ক্ষমতা নিয়ে পর্যালোচনা করে। সেখানে আমেরিকার বোমারু জেট বিমান, বিশালাকার যুদ্ধ বিমান এবং উপগ্রহ নিয়ে বিশদে আলোচনা হয়। এমনকি এখানে যুদ্ধকালীন আমেরিকায় খাদ্য সরঞ্জাম সরবরাহ ক্ষমতার দুর্বলতা নিয়েও আলোকপাত করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসে এক সরকারি অফিসার জানিয়েছেন, এই গোপন তথ্য দেখার পর তার মুখ শুকিয়ে গিয়েছে। তিনি বলেন, আমি দেখলাম আমাদের যত কায়দা কানুন আছে তার সবটাই আমাদের হাতের নাগালের বাইরে এবং চীন ক্ষমতার উপরেও ক্ষমতাবান দেশ। রিপোর্টে আরও উল্লেখ রয়েছে যে কোনো সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধে লড়াই করা এবং জেতা ওয়াশিংটনের সম্ভবপর নয়। রিপোর্টে রয়েছে বোল টাইফুন নামের চীনের আর্থিক মদতপুষ্ট একটি হ্যাকিং গ্রুপ রয়েছে, যারা আমেরিকার কম্পিউটার সিস্টেমে যে কোনো সময় ম্যালওয়্যার ঢুকিয়ে দিতে সক্ষম। ফলে আমেরিকার যত সামরিক ঘাঁটি রয়েছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা, ক্ষমতা পরিচালনা এবং পানীয় জল সরবরাহ ব্যবস্থা মুহূর্তে বিকল হয়ে যেতে পারে। শুধু সামরিক ক্ষেত্রে নয়, এতে সাধারণ মানুষের সমস্যা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। জমির বিনিময়ে যুদ্ধবিরতির শর্তে বেঁকে বসলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, নিজেদের এক টুকরো জমিও রাশিয়া ছাড়বে না। জেলেনস্কির এহেন বার্তায় স্বাভাবিকভাবেই কিছুটা হলেও বিপাকে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জমির বিনিময়ে যুদ্ধবিরতির শর্তে বেঁকে বসল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, নিজেদের এক টুকরো জমিও আমরা ছাড়ব না। জেলেনস্কির এই বার্তায় স্বাভাবিকভাবেই বিপাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে তার শান্তি প্রক্রিয়া আপাতত শীত ঘুমে যেতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি প্রসঙ্গে সম্প্রতি হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের সঙ্গে কথায় বলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি সেখানেই জানান, এতে কোনো ভুল নেই যে রাশিয়া আমাদের থেকে আমাদের এলাকা কেড়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তবে স্পষ্ট জানাচ্ছি, আমরা এক টুকরো জমি ছাড়ব না। আমরা ঠিক এই কারণেই যুদ্ধে নেমেছি। জমি ছাড়ার আইনি যে অধিকার তার নেই সে কথা জানান জেলেনস্কি।
বলেন, আইনিভাবে আমার কোনো অধিকার নেই দেশের জমি কাউকে দিয়ে দেওয়ার। ইউক্রেনের আইন, আমাদের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং সত্যি বলতে আমরা নৈতিক অধিকার নেই এই কাজ করার। ইউক্রেনের কিছুটা অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়ার জন্য জেলেনস্কির ওপরে চাপ বাড়িয়েছিল মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধ থামাতে গেলে ইউক্রেনকে ডনবাসের কিছুটা অংশ ছেড়ে দিতে হবে, কারণ 4 বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো সুবিধাজনক স্থানে রয়েছে। তবে ট্রাম্পের সেই চাপের সামনে মাথা নত করতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট। বরং আমেরিকার ভরসা ছেড়ে ইউরোপের সমর্থনে আদায় নেমে পড়েছে তিনি। মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করেছেন জেলেনস্কি। রাশিয়ার আগ্রাসন রুখতে ইতালি যাতে ইউক্রেনকে প্রয়োজনীয় সমর্থন দেয় তা আবেদনও জানিয়েছেন। এর আগে রোমে পোপ লিও চতুর্দশের সঙ্গে দেখা করেন তিনি। তার কাছে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির আহ্বান জানান এবং উভয় পক্ষের কাছ থেকে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জেলেনস্কি। হাই নিউজ নেটওয়ার্ক। মরক্কোয় ভয়াবহ দুর্ঘটনা, পাশাপাশি দুটি বহুতল ভেঙে পড়ায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 16 জন। পাশাপাশি দুটি বহুতল ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা মরক্কোয়। ধ্বংসাবশেষ চাপা পড়ে প্রাণ হারালেন অন্তত 19 জন। আহত হয়েছেন কমপক্ষে 16 জন। যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধার কাজ। মরক্কোর অন্যতম জনপ্রিয় ও জনবহুল শহর ফেজে মঙ্গলবার মধ্যরাতে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জুড়ে থাকা দুটি 4 তলা বিল্ডিং। জানা গিয়েছে, জরাজীর্ণ ওই বহুতলে 8টি পরিবারের বাস ছিল। দীর্ঘদিন ধরে ওই বিল্ডিংয়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয়নি। স্থানীয়রা দাবি করা সত্ত্বেও কোনো লাভ হয়নি, ফলে পরিণতি হল বিভৎস। ঘটনার খানিক পরেই সেই স্থানে পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল। বহুতলের নিচে চাপা পড়া বাসিন্দাদের বের করার চেষ্টা শুরু হয়। ইতিমধ্যেই 16 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 19 জনের দেহ উদ্ধার করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ওই বহুতলে ফাটল ধরেছিল, যা দেখেও কার্যত এড়িয়ে যাওয়া হয়েছে। রীতিমতো ঝুঁকি নিয়েই সেখানে 8টি পরিবার বসবাস করছিল। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে বহুতল ভাঙার কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। মাস দুয়েক আগেই প্রশাসনের বিরুদ্ধে পথে প্রতিবাদে নেমেছিল সাধারণ মানুষ। বেকারত্ব, বাসস্থানের নিম্নমান, বিস্তৃত সরকারি পরিষেবার বিরুদ্ধে সরব হয়েছিলেন আমজনতা। সেই আন্দোলন এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে নিরাপত্তা ভেঙে প্রশাসনিক হেডকোয়ার্টারে অনুপ্রবেশের অভিযোগে 3 জনকে গুলি করা হয়। অন্তত 400 জনকে গ্রেফতার করা হয়েছিল। এমন পরিস্থিতিতে এহেন দুর্ঘটনা আমজনতার প্রতি সরকারের দায়বদ্ধতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।